সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা নয় আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমরা জানি কোভিড-19-এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অনলাইন ক্লাস কার্যক্রম চালু আছে। চান্দিনা রেভান আহমেদ কলেজ কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিব স্নাতক সম্মান তৃতীয় বর্ষের সাথে। স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের উদ্দেশ্য বলবো, যারা দ্বিতীয় বর্ষে ছিলে তাদের অটো প্রমোশন দিয়েছে, অর্থাৎ তোমরা থার্ড ইয়ারে এখন থার্ড ইয়ারের বইগুলো কিংবা আমরা কোর্সগুলো বলে দিয়েছি কী কোর্স। তবে এই পরীক্ষাগুলো পরবর্তীতে হবে যখন করোনা পরিস্থিতি ভালো হবে, পরিবেশ যখন ভালো হবে, তখন আবার তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেবে। তো আজকে আমি তোমাদের তৃতীয় বর্ষে আমরা তোমাদেরকে ইতিমধ্যে কোর্সগুলো সম্পর্কে বলেছি, তোমাদের কী কী কোর্স আছে। তো আমি তোমাদের তৃতীয় বর্ষে যে কোর্সটা পড়াবো তার নাম হলো সাহিত্য তথ্য ও সাহিত্য বিচার। এই কোর্সটার মধ্যে তিনটা বিষয় আছে, খেয়াল করো। এই তিনটা বিষয়ের মধ্যে বলে এক নম্বর হলো ছন্দ, দুই হলো অলংকার, তিন নম্বর হলো রূপতত্ত্ব। মানে সাহিত্যের যে বেসিক কোর্সগুলা, সেই কোর্সগুলা তোমাদের এই তৃতীয় বর্ষে আছে। তো সাহিত্য তত্ত্ব, সাহিত্য বিচার, এই কোর্সটা তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। এক নম্বর হলো ছন্দ। আমরা যখন কবিতা পড়তে যাব, কবিতা ছন্দ নিরূপণ কিভাবে করতে হয় এইগুলো আমরা জানবো। কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা মূলত এই কবিতাটা কোন ছন্দে রচিত বা এই কবিতার ছন্দ নিরূপণ কিভাবে করতে হবে এগুলো জানবো। তারপরে অলংকার সম্পর্কে জানবো। সাহিত্যে আমরা জানি কবিতা অলংকারও থাকে। তারপরে রূপতত্ত্ব হলো সাহিত্যের শাখা প্রশাখাগুলো, যেমন উপন্যাস কাকে বলে, ছোট গল্প কাকে বলে, কবিতা কাকে বলে, হ্যাঁ এই বিষয়গুলো, নাটক কাকে বলে, প্রত্যেকটা বিষয় হলো এই বিষয়গুলো। তো আমি তোমাদের ছন্দ সম্পর্কে বলি। আসলে ছন্দ নিচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ছন্দ আছে, আর ছন্দের কারণেই শিল্প সাফল্য গড়ে ওঠে বা শিল্প সফল হয়ে ওঠে একটা বিষয়। তো কবিতার ক্ষেত্রেও ছন্দের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ছন্দ হলো ভাষাকে শ্রুতিমধু করার অভিপ্রায়ে সুনিয়মিত ও সুপরিমিত হবে ধ্বনি বিন্যাস করার বিবিধ প্রণালীকে কি বলা হয়? ছন্দ বলা হয়। সাধারণত প্রত্যেকটা জিনিসের কিন্তু ছন্দ আছে, তেমনি সাহিত্য কি আছে, কবিতারও ছন্দ আছে। ভাষাকে শ্রুতিমধু করার অভিপ্রায়ে সুনিয়মিত ও সুপরিমিত হবে ধ্বনি বিন্যাস করার বিবিধ প্রণালীকে কি বলা হয়? ছন্দ বলা হয়। তো আমরা ছন্দ জানি তিন প্রকার: স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, আর হলো মাত্রাবৃত্ত ছন্দ। তো আমরা এই ছন্দর নিরূপণ করার কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলোর আলোকেই মূলত আমরা ছন্দ নিরূপণ করব। যেমন কি জানতে হবে? আমাদের ছন্দ নিরূপণ করতে হলে আমাদের অক্ষর জানতে হবে, আমাদের লয় জানতে হবে, এবং এই তিন প্রকার ছন্দের যে কী কী বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের আলোকেই মূলত একটা কবিতা কী ছন্দে রচিত আমরা এটা নিরূপণ করতে পারি। তাহলে আমি তোমাদেরকে বললাম ছন্দ, ঠিক না? ছন্দের সংজ্ঞাটা জানবা। তাহলে ছন্দ কয় প্রকার? তিন প্রকার। একটা হলো স্বরবৃত্ত ছন্দ, তারপর হলো মাত্রাবৃত্ত ছন্দ, তিন নম্বর হলো অক্ষরবৃত্ত ছন্দ। তারপর অলংকার আসে। অলংকার জিনিসটা কি? যেমন নারীরা বিভিন্ন ধরনের অলংকার পরিধান করে, তাই না? যেমন তোমার বালা, তারপরে তোমার নলক, এই নানান ধরনের অলংকার ব্যবহার করে। কিসের জন্য? সৌন্দর্য বৃদ্ধির জন্য। নারীরা যখন বিভিন্ন অলংকার পরিধান করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, তেমনি কাব্য শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় অলংকার। কাব্য শরীরের অর্থাৎ কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য কি হয়? বিভিন্ন অলংকার ব্যবহৃত হয়। তো অলংকারের মধ্যে রূপক আছে, উপমা আছে। আমরা অনেক সময় উপমা ব্যবহার করি। যেমন আমরা বিখ্যাত উপমা জানি যে তোমার যে পূর্ণিমা চাঁদ যেন জলসান রুটি। এখানে যে পূর্ণিমা চাঁদকে কিসের সাথে? জলসান রুটির সাথে তুলনা করছে। অর্থাৎ পূর্ণিমা চাঁদটা যেন কি গভীর কাছে, একজন ক্ষুধার্ত মানুষের কাছে এটা জলসান রুটি মনে হয়। এরকম অনেক উপমা আছে, অলংকার আছে, তারপরে উৎপ্রেক্ষা আছে। এগুলো হলো অলংকার। হ্যাঁ, অলংকার দুই প্রকার, একটা হলো অর্থ অলংকার, হলো শব্দ অলংকার। অর্থ অলংকার অর্থই হলো প্রধান, আর শব্দ অলংকার অর্থ নয় শব্দই হলো প্রধান। তাইলে অর্থ অলংকার যখন আমরা পড়তে যাবো, এই দুই প্রকার অলংকার পড়তে হবে। একটা হলো শব্দ অলংকার, একটা হলো অর্থ অলংকার। এগুলোর আবার প্রকারভেদ আছে, আমরা এগুলো জানার চেষ্টা করবো। এবং আমি তোমাদের আমাদের কলেজের যে পেজ আছে ওখানে দিয়ে দেবো। তারপর আমি তোমাদেরকে যে লিঙ্ক আছে তোমাদের মেসেঞ্জারে যে লিঙ্ক, ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। অর্থাৎ এই ক্লাসটা এবং কি আমি কিছু লিখে তোমাদেরকে দিয়ে দেবো, এইগুলো তোমরা দেখবে, বাসায় অবশ্যই পড়বা। যেহেতু এখন করোনা ভাইরাস, বাইরে বের হবে না, বাসায়
সময় দিয়ে বাসায় সময় করে দিবে এবং পড়াশোনা করবে, কেমন? তারপরে রূপতত্ত্ব। রূপতত্ত্ব বললাম সাহিত্যের রূপ হলো সাহিত্যের শাখাগুলা, হ্যাঁ, যেমন সাহিত্যের শাখাগুলোর মধ্যে আমরা জানি উপন্যাস অন্যতম জনপ্রিয় কথা শিল্প, এটা হলো। তারপরে হলো ছোট গল্প, ছোট গল্প, হ্যাঁ, তারপরে হলো কবিতা, কবিতা, তারপর আমরা জানি নাটক, নাটক, তারপর হলো মহাকাব্য, মহাকাব্য। এই যে এই শাখাগুলা, এগুলোকেই বলা হয় রূপতত্ত্ব। উপন্যাস কাকে বলে, হ্যাঁ, এইগুলো জানবো। ছোট গল্প কাকে বলে, তারপরে কবিতা কাকে বলে, নাটক আর কবিতা কত প্রকার, মহাকাব্য কি, মহাকাব্যের কি বৈশিষ্ট্য, এই যে এইগুলো হলো রূপতত্ত্ব, অর্থাৎ সাহিত্যের শাখাগুলোকে বলা হয় রূপতত্ত্ব। তো রূপতত্ত্ব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ, ক্লাসে হলে আরো বিস্তারিত আলোচনা করব। তো স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর হলো অক্ষরবৃত্ত ছন্দ। এই ছন্দ হলো 3 প্রকার। এই ছন্দ জিনিসটা বুঝতে হলে আমাদের কি জানতে হবে? আমাদের হলো অক্ষর জানতে হবে। একটা হলো অক্ষর জানতে হবে, তারপরে হলো লয় জানতে হবে, তারপরে হলো 3 নম্বর হলো পর্ব জানতে হবে, পর্ব কাকে বলে, তারপরে লাইন কাকে বলে, আমরা কবিতার লাইন বা পংক্তি, হ্যাঁ, লাইন ইংরেজি শব্দ হলো পংক্তি, হ্যাঁ, পংক্তি, পংক্তি কাকে বলে। তারপরে 5 নম্বর চরণ কি জিনিস, হ্যাঁ, চরণ, চরণ কাকে বলে। এই বিষয়গুলোর আলোকেই মূলত আমরা বুঝতে পারবো কোন কবিতা কোন ছন্দে রচিত। তাহলে ছন্দ নির্মাণ করতে হলে কি করতে হবে? অক্ষর জানতে হবে, লয় জানতে হবে, পর্ব কি জিনিস জানতে হবে, লাইন বা পংক্তি কি জানতে হবে, চরণ কি জানতে হবে। এগুলোর আলোকেই মূলত আমরা একটা কবিতার ছন্দ নিরূপণ করতে পারবো অথবা পারবো না। তারপর দেখো, এই যে স্বরবৃত্ত ছন্দ তোমাদেরকে বলি, সাধারণত স্বরবৃত্ত ছন্দ হলো ছড়ার ছন্দ। আমরা ছোটবেলা কবিতা ছড়া পড়েছি, হ্যাঁ। স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি? এটা হলো প্রস্বর প্রধান, অর্থাৎ প্রত্যেক লাইনের শুরুতে কি করবে? একটা ট্রেস বা চাপ পড়বে। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এরকম একটা ট্রেস প্রধান, অর্থাৎ প্রত্যেকটা টেনে টেনে মানে চাপ পড়বে, এটা ট্রেস বা চাপ, অর্থাৎ উচ্চারণের একটা চাপ পড়বে। তারপর অনেক আরো এরকম ছড়া আছে। সাধারণত ছড়ার ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ, এই তোমরা এটা খেয়াল রাখবা। তারপরে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ কি, এগুলা পড়বা। তবে আমি আবার তোমাদেরকে একটা অক্ষর জিনিসটাকে, আমরা সাধারণত বর্ণ আর অক্ষর জিনিস কিন্তু এক না। বর্ণকে ইংরেজিতে বলা হয় লেটার, আর অক্ষরকে ইংরেজিতে বলা হয় সিলেবল। তো আমি একটা তোমাদের একটা উদাহরণ দিই। ধরুন এই যে আমার একটা শব্দ বললাম, আমার, এই যে একটা শব্দ, তাই না? এটা একটা শব্দ, আর এই যেগুলো প্রত্যেকটা একটা বর্ণ। কিন্তু অক্ষর জিনিসটা কি? এই দেখো, একটা শব্দের যতটুকু অংশ একই প্রয়াসে উচ্চারণ করা যায়। আমরা জানি ফুসফুসতারিত বাতাস মুখ বিভাগের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে মূলত কি হয়? শব্দ উচ্চারিত হয়। তো এইটা একটা শব্দ, এই আমার একটা শব্দ। এই দেখো, আমার শব্দটা উচ্চারণ কয়টা প্রয়াসে উচ্চারণ করলাম? আ একটা প্রয়াস, উচ্চারণের স্বল্পতম যে প্রয়াস, এটাকে বলা হয় অক্ষর বলা হয়। আ, তারপর হলো মার। তাহলে আমরা এই শব্দটাকে কয়টা প্রয়াসে উচ্চারণ করলাম? 2টা প্রয়াসে উচ্চারণ করলাম। আ হলো মার, আমার। তাহলে আ একটা অক্ষর, মার একটা অক্ষর। এখানে এই শব্দটা কি? 2টা অক্ষর। এটা হলো এটাকে বলা হয়, যেহেতু 2টা বর্ণ, এটাকে বলা হয় বদ্ধ অক্ষর। কি বলা হয়? বদ্ধ অক্ষর। যখন একই বর্ণে একটা বর্ণে শুধু হবে, এটাকে বলা হয় মুক্ত অক্ষর। কি বলা হয়? মুক্ত অক্ষর, মানে মুক্ত, ওপেন সিলেবল, মুক্ত অক্ষর। আর এটাকে বলা হয় বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর, ক্লোজ সিলেবল। হ্যাঁ, এটা হলো ওপেন সিলেবল আর এটা হলো ক্লোজড সিলেবল। আমরা সিলেবল করছি, মনো সিলেবল, ডাই সিলেবল, টাই সিলেবল, এই সিলেবল। ইংরেজিতে বলা হয় অক্ষর। অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশ একই প্রয়াসে উচ্চারণের স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করা যায়, সেটাকে অক্ষর বলা হয়। তাহলে আমার শব্দটা কি বললাম? আ মা, এই 2টা প্রয়াসে উচ্চারণ করলাম। আ একটা প্রয়াস আর হলো মার একটা প্রয়াস। তাহলে এই আটাকে বলা হয় মুক্ত অক্ষর, ওপেন সিলেবল। আর এই মার শব্দটা হলো বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর। এটা হলো ক্লোজ সিলেবল। তাহলে এই খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে আমরা যখন ছন্দ করতে যাব, কখন মুক্ত অক্ষর একমাত্রা হবে, কখন আর মাত্রা। আমরা জানি বর্ণের উপরে রেখা বা যে কষিত হয় সেটাকে মাত্রা, কিন্তু ছন্দের ক্ষেত্রে মাত্রা এটা না। ছন্দের ক্ষেত্রে মাত্রা হলো উচ্চারণের সময়। একটা মানে উচ্চারণের আমরা কতটুকু সময় নিয়ে উচ্চারণ করলাম, এই উচ্চারণের সময়কে, সময় গণনাকে মাত্রা বলা হয়। তো আমরা ছন্দ করতে গেলে আমাদের মাত্রা জানতে হবে, কোন মাত্রা। হ্যাঁ, তাহলে আ একটা কি মুক্ত অক্ষর আর মার একটা বদ্ধ অক্ষর। তাহলে এই ছন্দের ক্ষেত্রে আমরা ওই ছন্দের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা দেখবা যে মাত্রা অক্ষর ভিত্তিতে তোমার মুক্ত অক্ষর কয়টা ছন্দ, হ্যাঁ, আর হলো
কি তারপর অক্ষরবৃত্তে বদ্ধ অক্ষর কয় মাত্রা গণনা করা হয় অথবা মাত্রা গণনা মা, হ্যাঁ ধরো এটা যদি এক মাত্রা দিই আমরা হ্যাঁ একবারে মা যদি 2 মাত্রা দেবে তাহলে মানে কি এটা 3 মাত্রা। এইভাবে মাত্রা গণনার একটা বিষয় আছে ছন্দের ক্ষেত্রে। তো ইনশাল্লাহ আরো তোমাদেরকে বিস্তারিত বলবো। হ্যাঁ একটা জাস্ট কি অক্ষর জিনিসটা বললাম। আর তারপরে আমরা জানি পংক্তি বা লাইন, কবিতা লাইন একটা একই লাইনে। আর চরণ হলো যখন কি একটা ভাব প্রকাশিত হয়, যখন কয়েকটা লাইনে একটা ভাব প্রকাশিত হয় সেটাকে বলা হয় চরণ। তো তোমরা এই স্বরবৃত্ত মানে ছন্দ পড়তে গেলে কি লিখবে, অক্ষর জানতে হবে, মাত্রা জানতে হবে, পর্ব জানতে হবে, চরণ জানতে হবে, পংক্তি জানতে হবে। এইগুলোর বৈশিষ্ট্যের আলোকে মূলত আমরা একটা কবিতার ছন্দ নিরূপণ করব। আর অলংকার, অলংকার আমি তোমাদেরকে বলছি যেমন কি যে নারীরা বিভিন্ন ধরনের অলংকার পরিধান করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, তেমনি কাব্য শৈলীর সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকার আছে। এই অলংকার হলো সাধারণত 2 প্রকার, একটা হলো শব্দ অলংকার, একটা হলো অর্থ অলংকার। অর্থ অলংকারে শব্দ নেই, অর্থই হলো প্রধান। আর শব্দ অলংকারে অর্থ নেই, শব্দই হলো প্রধান। যেমন ধরো অনেক সুন্দর উচ্চারণ আমি তোমাদেরকে বলি, বিভিন্ন ধরনের একটা উদাহরণ দিয়ে বুঝি। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, এই যে গ শব্দটি 3 বার ব্যবহার করা। সাধারণত আমাদের গণনা হলো একটা ফ্ল্যাট, কিন্তু লেখকদের গণনা হলো অন্যরকম। যেমন দেখা একটা উদাহরণ দিই, কাক কালো কুকিল কালো কালো কন্যার কেশ। এই যে ক শব্দটি বারবার ব্যবহার হচ্ছে না, কাক কালো কুকিল কালো কালো কন্যার কেশ, দেখো এই শব্দে ক শব্দটির ব্যবহার। তারপরে তোমার গুরু গুরু গর্জন গুনগুন স্বর, তোমরা কিছু উদাহরণ শিখবে, উদাহরণ থেকেই দেখবা সংজ্ঞা দিবে, তাহলে তোমাদের এইগুলো নিরূপণ করা সম্ভব হবে। তারপরে এই অলংকার মধ্যে আমি বললাম শব্দ অলংকার, অর্থ অলংকার। অলংকারের মধ্যে আবার কি আছে, এই তোমার শব্দের মধ্যে বিভিন্ন ধরনের আমরা জানি উপমা, রূপক, তারপর হলো উৎপ্রেক্ষা। যেমন খুব বিখ্যাত সুকান্ত ভট্টাচার্যের সেই উক্তিটা, হ্যাঁ বা কবিতার লাইনটি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এখানে কি যে ক্ষুধার্ত তার কাছে পূর্ণিমার চাঁদ, তার কাছে কি মনে হয়, জলসানো রুটি মনে হয়। তাহলে এখানে কি সুন্দর কবি যে জলসানো রুটিকে কি অর্থাৎ চাঁদকে জলসানো রুটির সাথে তুলনা করছে। এবার আমরা অনেক উদাহরণ দিয়ে থাকি, যেমন মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ। এখানে মেয়ের চোখগুলো কার সাথে তুলনা করছে, হরিণের চোখের সাথে তুলনা করছে। এরকম অসংখ্য উদাহরণ আছে উপমা, যে কি মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ। তারপরে ধরো না 5টা মেয়ে হেঁটে যাচ্ছে, আমরা তো ফ্ল্যাট উদাহরণ আরে মেয়েটা, কিন্তু কবি মানে কি আগে পিছে 5টি মেয়ে যেন 5টি রঙের ফুল, অর্থাৎ 5টি মেয়ে যেন মেয়ে না কেন 5টা ফুল হয়ে গেছে। কি সুন্দর উদাহরণ দিয়েছে, আগে পিছে 5টি মেয়ে যেন 5টি রঙের ফুল। তাহলে এই যে যেন, হ্যাঁ যেন সাধারণত উৎপ্রেক্ষার মধ্যে থাকে, তাহলে এটা উৎপ্রেক্ষা, এরকম উৎপ্রেক্ষা। তারপরে হলো উপমা, রূপক, সমাসক্তি, হ্যাঁ অতিশক্তি, এরকম আরো অসংখ্য, নিশ্চয় নিশ্চয়, এরকম অনেক উদাহরণ আছে অলংকারে। আমি তোমাদেরকে দিয়েছি ইতিমধ্যে, তোমরা বাসায় এগুলো করবা। আমি তোমাদেরকে দেবো অলংকার, আমি ছন্দ সম্পর্কে দিয়েছি, 3 প্রকার ছন্দের বৈশিষ্ট্যগুলো দিয়েছি, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে তোমাদের অলংকারগুলোর প্রকারভেদ আর অলংকার যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে এবং বিভিন্ন ধরনের প্রকারভেদের যে সংজ্ঞা আছে উদাহরণ সহ আমি এগুলো দেবো ইনশাআল্লাহ। অলংকার, হ্যাঁ অলংকার থেকে এগুলো দেবো, শব্দ অলংকার, অর্থ অলংকার, এগুলো আগামী ক্লাসে আমি তোমাদেরকে নোট করে আমি দিয়ে দেবো, তোমরা শুধু বাসায় পড়বা। এবং তোমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে তোমরা আমাদেরকে জানাবা তোমাদের কি দিলে সমস্যা, মানে কি সমস্যা, কি হলে তোমাদের উপকৃত হবে, এগুলো আমাদেরকে বলবা। তোমরা ক্লাসগুলো দেখে আমাদেরকে না জানালে তো আমরা উৎসাহিত হই না। তোমরা ক্লাসগুলো দেখে মন্তব্য করবা এবং আমাদের কাছ থেকে চেয়ে নিবা যে স্যার এটা করান, এটা করালে ভালো হবে, তাহলে আমরা করতে প্রস্তুত হবো। মানে আমাদের তো এটা দায়বদ্ধতা, মানে শিক্ষকতার পেশায় আমাদের কাজ হলো তোমাদেরকে জানানো, বোঝানো, এগুলো তোমরা আগ্রহী থাকতে হবে। কারণ শিক্ষাটা হলো অংশগ্রহণমূলক শিক্ষা, তোমরা আমরা মানে ছাত্র শিক্ষক মিলেই তো পড়াশোনাটা এগিয়ে যায়। তারপর রূপতত্ত্বের সংজ্ঞা আমি বললাম, রূপতত্ত্ব হলো সাহিত্যের শাখাগুলো। এই সাহিত্যগুলোর শাখাগুলোকে কি বলা হয়, রূপতত্ত্ব বলা হয়। যেমন মহাকাব্য কাকে বলে, উপন্যাস কাকে বলে, ছোট গল্প কাকে বলে, কবিতা কাকে বলে। কবিতা 2 ধরনের, তন্ময় কবিতা, মন্ময় কবিতা, এগুলো জানবো। তন্ময় কবিতা কাকে বলে, মন্ময় কবিতা কাকে বলে। তারপর মহাকাব্য কাকে বলে, মহাকাব্য আবার 2 ধরনের আছে, ট্রেজেডি কাকে বলে, মহাকাব্যের মধ্যে আবার ট্রেজেডি আছে। নাটকের মধ্যে যেমন কমেডি নাটক আছে, ট্রেজেডি নাটক আছে, হ্যাঁ এগুলা ট্রেজেডির সংজ্ঞা জানতে হবে। তারপর গ্রিক ট্রেজেডি আর হলো ইংলিশ ট্রেজেডি, 2টা ট্রেজেডির মধ্যে পার্থক্য কি, এগুলো জানা হলো রূপতত্ত্ব। হ্যাঁ তোমরা এগুলো জানবা, এরিস্টটলের ট্রেজেডির সংজ্ঞা কি, তারপরে ট্রেজেডি মূলক যে নাটক আছে এগুলো জানবা। তোমাদের এই সাহিত্যগুলো, তাই রূপতত্ত্ব হলো কি সাহিত্যের শাখাগুলোকে এক কথায় রূপতত্ত্ব বলা হয়। সাহিত্যের বেসিক সাহিত্য যে আমরা জানি উপন্যাস আছে, কবিতা আছে, তারপরে হলো ছোট গল্প আছে, নাটক আছে, তারপরে প্রবন্ধ আছে,
প্রবন্ধ কাকে বলে এগুলো জানবো। তারপর হলো মহাকাব্য কাকে বলে, হ্যাঁ ফার্স বা স্যাটায়ার কাকে বলা হয় এগুলো জানবো। ব্যঙ্গ কবিতা কাকে বলা হয় এগুলো, প্যারোডি কবিতা কাকে বলে, এই সাহিত্যের উত্তর হলো এইগুলো। তো এইগুলোর মধ্যে আমি তোমাদের কিছু রেফারেন্স বই দিয়েছি, রেফারেন্স বইগুলো কিনে তো বাসায় পড়াশোনা করবো। তাহলে এগুলো হলো সাহিত্যের বেসিক কোর্স, এগুলো জানলে তুমি সাহিত্য সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে। তো তোমরা সবাই ভালো থাকো, আর কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানাবা কেমন লেগেছে, কোথায় সমস্যা আছে, এবং পরবর্তী কী ইসের উপরে ক্লাস নিয়ে তোমাদের সুবিধা হবে, এগুলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবো। এবং তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।